চলে আসলাম বক বক করার জন্য। বক বক না করলে তো ভাল লাগে না। আর আমার বক বক করার একটা সুবিধা হলো যে আমার দর্শক সংখ্যা অত্যন্ত হাতে গোনা, খুবই কম। মানে আমার ভিডিও সময় ব্যয় করে শোনার মানুষ খুব কমই আছে। ফেসবুকে যে ভিডিওগুলো দেই তা মোটামুটি সর্বোচ্চ ১,০০০ মানুষও দেখে। কোনোটা ১০০, ২০০, ৩০০ এরকমও হয়। আবার ১টা ২টা ভিডিও আছে যে কে হয়ে যায়। একটা মানে 1K ভিডিও মানে ১,০০০ মানুষে দেখে এরকম হয়। আর দেখবেই বা কি করে? আমার আইডি তো লক করা। আমি তো আমার আইডিটাকে তো ওই মানে ওপেন না। যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারাই এই ভিডিওগুলো দেখতে পারে। এজন্য সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। অসুবিধা হলো যে কথাবার্তা বলতে হয় অনেক চিন্তা ভাবনা করে। কারণ আমার যারা বন্ধু ফেসবুকের যারা বন্ধু কিংবা যারা ইউটিউবের সাবস্ক্রাইবার তারাই শুধু ভিডিওটা দেখতে পারে। সম্ভবত ইউটিউবেরটা অন্যরাও দেখতে পারে। কিন্তু ফেসবুকের ভিডিওগুলো ফ্রেন্ড ছাড়া আর কেউ দেখতে পারে না। সেই জন্যে এই সুবিধা অসুবিধা নিয়েই আমি আছি। কথা তো এইভাবে বলি। এই কথার মধ্যে অনেক হয় মানে যুক্তিগত কোনো ব্যাপার আছে যেটা কিছু ভুল ভুলের ভুল হয়। মানে এটা ভুল না ঠিকই মানে ধারণা ভুল হয়। আমি ঠিক তথ্যগতভাবে হয়তো কোনো ভুল করি না, কিন্তু ধারণাগত অনেক ভুল হয়। এর আগে একটা ভিডিও করছিলাম। সেই ভিডিওটা করতে যেয়ে আমি তার আগের ভিডিওটার কথা বলতে প্রায় ১ ঘন্টা কেটে গেছে। অর্থাৎ বকবকের যে লাইনটা খেই হারানো ব্যাপার আছে, ওই খেই হারায় ফেলাই। আমি মাঝে খেই হারায় ফেলাই। এটা উচিত না, কারণ অনেকে বেশ আগ্রহ নিয়ে বসে এই ভিডিও দেখার জন্যে। তাদের হয়তো একটু খারাপ লাগে, কিন্তু আসলে আমি তো এটা তো কোনো স্টুডিওতে করতেছি না কিংবা কোনো পারপোজ সার্ভ করার জন্য করতেছি না কিংবা কোনো মতাদর্শ চাপাই দেওয়ার জন্য আমি এই ভিডিও করতেছি না। জাস্ট বক করতেছি এবং এই বক করে ভিডিওটা আপলোড দিলেই মানে হয়ে যায়, মানুষ দেখতে পারে। তো এটা কখন কোন দিন কীরকম ছিলাম, কী কথা ভাবতেছিলাম, কী বলতেছিলাম, এগুলো পর্যায়ক্রমে পরবর্তীতে যদি জীবনে কখনো সময় পাই, অবসর সময় পাই, তখন এই ভিডিওগুলো দেখব। অবসর সময় পাই মানে আমি এই ভিডিওগুলো যে করতেছি এরপরে আর কখনো এই ভিডিও আমার দেখা হয় না। আমার আইডিতেই থাকে, কিন্তু আমি আর এগুলো দেখতে পারি না। কারণ এটা নিয়ে আলোচনাও খুব একটা হয় না। কেউ মানে এই ভিডিওতে কেউ প্রশ্ন-টশ্নও করে না। কারণ এই খুব ভালো সাউন্ডও হয় না এই ভিডিওতে। যার জন্য অনেকে মনোযোগ দিয়ে আ শোনেও না। মনোযোগ দিয়ে শুনলে পরেও যেহেতু ভিডিওর টাইপ হচ্ছে বকবক, এজন্যে এর কোনো সমালোচনাও তেমন একটা কেউ করে না। আর এটাকে খুব বেশি গুরুত্বও দেয় না। কিন্তু আমার তো এটার গুরুত্ব না দিয়ে উপায় নেই। কারণ এটার সাথে তো আমার ভালো লাগা মন্দ লাগার বিষয় জড়িত। এই বকবক করতে আমার ভালো লাগে। তাই আমার উপরে চাপ থাকে যে আমাকে ভালো লাগাইতে হবে। এজন্যে আমি কথা বলি, বকবক করি। তো এই বকবক করতেই কখন ১ ঘন্টা কেটে যায়, কখন ১ ঘন্টা ২০ মিনিট হয়ে যায়, ২ ঘন্টা হয়ে যায়, এটা আমি বুঝতেও পারি না। আর
যারা শোনে তারা কি বুঝতে পারে কিনা জানি না, তারা যেহেতু এমবি খরচ করে শোনে, সেহেতু তো তাদের তো এটা একটা ধর্তব্যের মধ্যেই তাদের যায়। সেক্ষেত্রে যারা আমার দর্শক আছেন, যারা, আমি মনে করি যে আমার এই ভিডিও ম্যাক্সিমামই মানুষ শোনে, দেখার চাইতে শোনে বেশি। তো যারা আমার এই ভিডিওটা শোনে তাদের কাছে আমার একটু ক্ষমা প্রার্থনা করা থাকলো যে আপনারা আসলে আমার এই ভিডিওর যে সৌন্দর্যের যে অপারগতা, সাউন্ড সিস্টেম, তারপরে পোশাক আশাক ইত্যাদি সব কিছু মিলে এর একটা মানটা যে খুব বেশি ভালো হয় তা না, কিংবা আমি যে পর্যায়ের জীবনযাপন করি সেই পর্যায়ের সাথে এই ভিডিওগুলো যায়, বিষয়টা এরকমও না। যায় না তার কারণ হলো আমি তো ইচ্ছা করলে এটা স্টুডিওতে করতে পারি কিংবা আমি ভালো ক্যামেরা দিয়ে করতে পারি, সেই চেষ্টা তো আমি করি না। আমার যে মোবাইলটা ব্যবহার করি ওই মোবাইল দিয়ে ভিডিও করতেছি, ওই মোবাইলের ভিডিওটাই আমি ডাউনলোড দিয়ে দিই। এবং পারতপক্ষে এর যে থাকে, শিরোনাম থাকে, শিরোনামটাও আমি ঠিকমতো দিতে পারি না। কারণ শিরোনাম দেওয়ার জন্য ওই ভিডিওটা যে কী বলছিলাম ওই বিষয়গুলো মনে করতে হয়। যেহেতু কোনো একটা বিষয় নিয়ে আমি কথা বলি না, এই জন্য ভিডিওর শিরোনামটাও খুব বেশি আকর্ষণীয় হয় না। আকর্ষণীয় না হইলে মাস পিপুলের মধ্যে এটা যেতে পারে না। মাস পিপুলের মধ্যে গেলেও যে ভালো হবে বিষয়টা এরকম না। মাস পিপুল আসলে অনেক মানুষের কথা বলতেছিলাম। অনেক মানুষের যে জিনিসটা হচ্ছে এখন সেটা হলো যে অনেক মানুষ কথাটা বললে আরেকটা জিনিস মনে পড়লো যে আমাদের এখানে হয়তো একজন বর্তমান সময়ে একজন চেয়ারম্যানকে ধরে পিটে মেরে ফেললো। সে হয়তো আওয়ামী লীগের চেয়ারম্যান, কিংবা বর্তমান সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় তাদের মতের বাইরের মানুষ, কিংবা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যে কোনো একটা সংগঠনের মানুষ, তারা অনেক লোক ধরে তারা মেরে ফেললো। কিংবা ওই অনেক হুজুররা একসাথে হয়ে, হুজুর মানে সাধারণ হুজুর না, মানে উগ্রবাদী হুজুর, এই জামাত ইসলাম কিংবা হেফাজতে ইসলাম এদের কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে ইন জেনারেল একটা ধরনের মানে ওই যে মাস পিপুলের কথা বলতেছিলাম। এক ধরনের জনগোষ্ঠী আছে, বিশেষ করে আমাদের মুসলিম জনগোষ্ঠী, যারা একত্রিত হয়ে একটা উত্তেজনা ছড়াই দিল। উত্তেজনা ছড়াই দেওয়ার পরে দেখা গেলো যে বললো একজন যে চলো এই মাজার ভেঙে দিয়েছে। হয়ে গেল যে মাজার টাজার ভেঙে দিয়ে আসলো, এখানে লোকজনকে মেরে মেরে ঘর বাড়ি আগুন টাগুন ধরায় পোড়াই দিয়ে আসলো। এই যে সংস্কৃতিটা, এইটাকে ইংরেজিতে বলা হলো মব জাস্টিস। অর্থাৎ অনেক মানুষজন মিলে যে ক্রাউড তৈরি হয়, যে উত্তেজনা তৈরি হয়, সে উত্তেজনার ফলে যে হাঙ্গামা তৈরি হয়, যে মারামারি কিংবা যে গ্যাঞ্জাম গণ্ডগোল তৈরি হয়, সেই গ্যাঞ্জাম গণ্ডগোলের মধ্যে অনেক মানুষ মিলে একজনকে মনে করলো যে এই লোকটা খারাপ, তাকে ধরে মেরে ফেললো, অর্থাৎ তার কোনো বিচারের আওতায় আনা হলো না। আমরা আগে সাধারণত দেখতাম যে গণপিটুনিতে মারা যেত, বিশেষ করে গ্রাম অঞ্চলে হাট বাজারে কোনো ছিনতাইকারী ধরা পড়লো কিংবা কোনো চোর ধরা পড়লো, তার হাটের মানুষ হাঁটুরে মাইর করে এগুলোরে। তো সেই হাঁটুরে মায়ের কারণে সে মারা গেল। মারা গেলে পরে তো কে আসামি হবে, কে? অনেক মানুষ আসামি হয়, সেহেতু কেসটা দুর্বল হয়। কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো কোনো ক্ষেত্রে অনেক মানুষ মিলেও, যেমন একসময় অনেক মানুষ মিলেও যদি কাজটা করে, যেহেতু অনেক মানুষ মিলে করে সেহেতু এই দায়িত্ব অনেক ভাগ হয়ে যায়, অনেক সংগঠিত থাকে তারা, যার জন্য তাদের কিছু হয় না। এটা হচ্ছে মব জাস্টিস। অর্থাৎ অনেক মানুষ একসাথে মিলে একটা সেন্টিমেন্ট তৈরি করে, যেটা উত্তেজনা বানায়, যে মানসিকতাটা উত্তেজনা বানায়। সেই উত্তেজনার মধ্যে বিষয়বস্তু
যাই হোক, ঘটনাটা যাই হোক, মনে করেন একজন চোর ধরছে, একজন চোর কয়ে কয়ে একজন চোরের পিছনে দৌড়াইতেছে, চোর পার হয়ে গেল, যে চোরে দাঁড়াইতেছিল তার পিছনে আবার আরেকজন চোর চোর করে দাঁড়াইতেছিল, সে যে মূল চোর সে পলাই গেল, যে মাঝখানে পড়ছিল তারই ধরে পিঠে মেরে ফেললো। অর্থাৎ কিছু বিচার প্রক্রিয়াটা না করে, বিচার কিংবা বিবেচনা না করে, কোনো উত্তেজনার বশবর্তী হয়ে মানে গুজবে কান দিয়ে, কান কথা শুনে কোনো বিষয়ে মানে কাউকে আক্রমণ করে তাকে হত্যা করা কিংবা তার বাড়ি ঘর পোড়ায় দেওয়া, এটা হচ্ছে মব জাস্টিস। যেখানে ওই জাস্টিস থাকে না, যেখানে বিচার থাকে না, ওইখানেই হয় মব জাস্টিস। অর্থাৎ এখন তো বিচার প্রক্রিয়াটা একটু দুর্বল, বিশেষ করে পুলিশ প্রশাসন আওয়ামী সরকার থাকার সময় তারা ব্যাপক সুযোগ সুবিধা নিছে এবং জনগণকে ব্যাপক নির্যাতন করছে। এটা সত্যি। পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা করছে, মানুষের প্রতি নির্যাতন করছে, সেটা পুলিশের সহযোগিতা নিয়ে করছে এবং পুলিশ শতভাগ দোষী, সেটা প্রমাণিত হয়। এখনকার যে পুলিশ প্রশাসন দেখলে এটা পরিষ্কার বোঝা যায় যে এরা আসলে অন্যায়কারী। ট্রাফিক পুলিশই বলেন আর ওই সাধারণ থানার পুলিশই বলেন, এরা এরা যে মানে কাজ করতেছে না, তার মানে হচ্ছে যে তারা আসলে নিজেরাই ভিতরে ভিতরে বুঝে গেছে যে তারা বুঝে গেছে কি, তারা তারা জেনে গেছে, তারা তারা এটাকে তারা তারা নিজেরা জাস্টিফাই করছে যে তারা আসলে অন্যায়কারী। এখন এই অন্যায়কারী কোনো রকমের তাদেরকে পার পেতে হবে, তাদের চাকরি করে খেতে হবে। বিষয়টা এরকম না যে সে অনেক টাকা পয়সা জোগাড় করছে, এখন চাকরিটা বাদ দিলেই সে যে নিরাপদ থাকবে, বিষয়টা এরকম না। যদি তাই হইতো তাহলে অনেক অনেক পুলিশের আমার মনে হয় একটা বিরাট পার্সেন্টেজ ছিল যারা চাকরিতে ফিরতো না। চাকরিতে এখনও ফেরে নাই অনেক পুলিশ কর্মকর্তা, অনেক পুলিশ চাকরিতে যোগদান করে নেই, কারণ তাদের ব্যাপক অর্থনৈতিক সফলতা আছে। আবার অনেকের ব্যাপক অর্থনৈতিক সফলতা তারা নিছে, সফলতা মানে ওই ঘুষ টুস খেয়ে আর কি টাকা পয়সা বানাইছে। তো ওই টাকা পয়সা বানানোর পরেও এখন তারা দেখতেছে যে দেশেও যদি চাকরিতে দেশে থাকে তাহলে পরে চাকরি তাকে করতে হবে, আর যদি চাকরি না করে তাহলে সে চিহ্নিত হয়ে যাচ্ছে, তাহলে সে চাকরিতে যাচ্ছে। যদিও তার অনেক পয়সা কড়ি আছে, সে কোনোভাবেই এই চাকরির প্রতি নির্ভরশীল না। অনেকেই, প্রায় প্রত্যেকেই, বর্তমান সময়ের প্রায় প্রত্যেকেই, পুলিশের মধ্যে প্রায় প্রত্যেকেই এই দুর্নীতির সাথে জড়িত ছিল। বিশেষ করে দুর্নীতির মাধ্যমে অর্থ আয়ের তারা যে কৌশলটা নিয়েছিল, সেই কৌশলে তারা টাকা পয়সার মালিক হয়ে গেছে। টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার কারণে তাদের ভিতরে একটা গা ছাড়া ভাব চলে আসছে। তারা আসলে না পারতেছে চাকরিটারে ছাড়তে, না পারতেছে চাকরিটারে করতে। তারা বলতে পারতেছে না যে তারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে, আবার তারা বলতে পারতেছে না যে তারা আওয়ামী লীগ সরকারের থেকে সুবিধা নিচ্ছে। আসলে তো সুবিধা নিচ্ছে, মানে একটা থানায় কিংবা একটা পুলিশের একটা প্রশাসনে যে সবাই যে ঘুষ খায়, বিষয়টা এরকম না। কিন্তু সবাই রাষ্ট্রের সুযোগ নেয়, এটা সত্যি। সবাই এটা নেয়, যার জন্য পুলিশ কাজ করতেছে না। পুলিশ যেহেতু কাজ করতেছে না, সেহেতু আমাদের সামাজিক যে যে মানুষের যে বিচার ব্যবস্থার যে প্রাথমিক যে নির্ভরতা, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, মানে একেবারেই নাই। না থাকার কারণে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, মব জাস্টিস হচ্ছে। মব জাস্টিস তো কোনো জাস্টিস না। মব জাস্টিস হচ্ছে একটা একটা নেগেটিভ ন্যারেটিভ, অর্থাৎ নেগেটিভ একটা একটা খারাপ একটা পদ্ধতি।
মব জাস্টিসটা খারাপ পদ্ধতি। কারণ এটাতে দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে সাধারণ মানুষ এই জন্যে ভুক্তভোগী হচ্ছে। এখন মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার ক্ষমতায় থেকে গেলে, অর্থাৎ আম শেখ হাসিনার সরকার ক্ষমতায় গেলে, ক্ষমতা থেকে নামলে দেশে হয়তো দ্রব্যমূল্য কমবে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে। মোট কথা খাদ্যদ্রব্যের দাম কমবে। খাদ্যদ্রব্যের দাম কমলেই এই গরিব রাষ্ট্রের মানুষের আর তেমন বড় কোনো চাহিদা থাকে না, কোনো আন্দোলনও থাকে না। এই জন্য অবশ্য বিগত আওয়ামী লীগ সরকার যেটা করছে, সেটা তারা চাউলটাকে সবসময় আমদানি করে রাখছে, যে কত আর লাভ করবে। ডবল নির্ণয় করেন, ডবল করে লাভ করার সুযোগ সুবিধা ছিল। এখনও সেই সুযোগটা আছে, এখনও সেই ট্রেডটা আছে। মানে বিদেশ থেকে আনলেই সেটার তো দাম সরকারের নির্ধারণ করতে হয়। কারণ বিদেশ থেকে আনলো, কয় টাকা দিয়ে কিনে আনলো আর কয় টাকা বেচতেছে, এটা সাধারণ মানুষের পক্ষে এটা তো দেখা সম্ভব না। এই জন্য এটা সরকার দেখে, সরকার নির্ধারণ করে দেয়। সরকার আবার কি নির্ধারণ করে? সরকার ওইটার সাথে ডলারের একটা করে, মিনিমাইজ করে। ডলারের দামের সাথে ওইটা একবার বিদেশে যায়, ডলার নিয়ে মাল কিনে আনে, আইনে আবার দেশে আনে, দেশে আইনে আবার ওইটা বেচে আবার আনে, ওই আবার ডলার বানাইতে হয়। তারপরে পরিবহন খরচ আছে, এর বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, সব কিছু মিলে এটাকে সরকার নির্ধারণ করতে। সরকার এটা ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। সব সরকারের আমলেই ব্যর্থ ছিল। মানে স্বাধীনতার পরবর্তীতে দ্রব্যমূল্য কখনো যে কম ছিল বাংলাদেশে, বিষয়টা এরকম না। স্বাধীনতার পরের সব প্রকৃত আমরা আমরা আমাদের বয়সী যারা, তারা আমরা জানি, দেখছি কখনোই বাংলাদেশে কোনো খাদ্যদ্রব্যের দাম নাগালের মধ্যে কারো ছিল না। বিশেষ করে গরিব মানুষ ছিল না। বড়লোক যারা আছে তাদের নাগালের মধ্যে সবসময় থাকে। তাদের তো আর টাকার অভাব নেই, তাদের তো আর অভাব নেই। আমি তো দেখছি প্রথম দিকে থেকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভেরিফাই করলে প্রত্যেকটা জিনিসের বাংলাদেশের দাম বেশি, মান উন্নত। বাংলাদেশের কোনো জিনিসের মান উন্নত। যেমন বাংলাদেশের পেঁয়াজ পৃথিবীর সেরা। বাংলাদেশের যে খাদ্যদ্রব্যের কথা আমি বলতেছি, বাংলাদেশের যে আউশ আমন চাউল ছিল, এটা তো ভুবন বিখ্যাত। বাংলাদেশের যে দেশি মুরগি, এটা তো এটা বাইরে তো এটা চিন্তাও করা যায় না। বাংলাদেশের যে দেশি মুরগি, এখন দেশি মুরগি চিনবেন কীভাবে, এটা পরে বলি। দেশি মুরগি চেনার একটা পদ্ধতি আজকে বলবো। আমি দেখি একটু মনে থাকে নাকি কথা বলতে বলতে, কিংবা ব্যাটারি থাকে নাকি, কিংবা খেয়েই থাকে নাকি। আচ্ছা বলি, দেশি মুরগি চেনার একটা উপায় হচ্ছে যে দেশি মুরগি আপনি চিনবেন কীভাবে। এখন ওই যে সোনালি কিংবা কক মুরগি, লেয়ার, এগুলো তো প্রায় দেশি মুরগির মতোই। ব্রয়লার না, ব্রয়লারটা আবার দেশি মুরগির মতো, কিন্তু অন্যান্য যে মুরগি আছে সোনালি কিংবা কক কিংবা লেয়ার, এগুলো দেখতে অনেকটা দেশি মুরগির মতোই। তো অনেকে ওই কর্ক মুরগিকে কিংবা ওই সোনালি মুরগিকে দেশি মুরগি হিসেবে চালায় দেয়। এটা চেনা যায় না, এটা চেনার কোনো উপায় নেই। একটা মাত্র চেনার উপায় আছে। আপনি যদি মুরগির মাংসের টেস্ট বলতে চান, এবং সেই টেস্টের যদি আপনি দেশি মুরগির টেস্টটা খাইতে চান, তাহলে যে মুরগিটা আপনার ব্যারিকেডের বাইরে, অর্থাৎ মানে স্বাধীনভাবে চলাফেরা করে খাইতে পারে, সেটাকেই আপনি দেশি মুরগি ধরতে হবে। তো সেটাকেও তো আপনাকে চিনতে হবে। মানে আপনি একটা খড়ের মধ্যে কিংবা একটা বেড়া দিয়ে আটকায় রেখে ওইখানে আপনি ধান গম চাইল খাওয়াইলেন, কিংবা মুরগির ফিড খাওয়াইলেন, তারপরে ওইটা দেশি মুরগির জাতি, কিন্তু ওইটা তো ওইরকম দেশি মুরগির টেস্টটা আসবে না। দেশি মুরগিটা হবে তখন যখন ওই দেশি মুরগিটাকে আপনি দেখবেন, নিজে হাতে নিয়ে দেখবেন। দেশি মুরগির যদি পাও দেখেন পরিষ্কার, মুরগি তো দুইটা পা, যদি পা দুইটা দেখেন পরিষ্কার, তাহলে পরে মনে করবেন যে এটা ফার্মে পালা। দেশি মুরগি হলেও এটা ফার্মে এটাকে পালা হয়েছে। আর যদি দেখেন যে না, এটার পা ময়লা, মানে যে মুরগিটা বাইরে খাবার খায়, যে মুরগিটা বাইরে মাটি, তারপরে কাদা, তারপরে গোবর, তারপরে ইত্যাদি ইত্যাদি পা দিয়ে ওই করে
এলোমেলো করে, তারপরে তার মধ্যে থেকে পোকামাকড় খুঁজে খায়, তার পাটা নষ্ট হয়ে যায়। পায়ের উপরে অনেক আস্তর পড়ে ময়লার, পড়ে পড়ে ওইটা স্থায়ী হয়ে যায়। তো দেশি মুরগি চেনার পদ্ধতি হলো এটা। তো ওই বলতেছিলাম যে দামের বিষয়টা। তো দাম পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাব করে যদি হিসাব করা যায়, তাহলে আমাদের দেশের কোনো জিনিসের দামই কখনোই মানে সহজ ছিল না, কখনোই সহজ ছিল না। এটা আমি অন্তত দেখি নাই যে কোনো দ্রব্য ভারত, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের চাইতে দাম কম। এটা আমাদের দেশে একটা দুইটা আইটেম হয়তো আছে, যেমন ইলিশ মাছ। ইলিশ মাছটা এত সুস্বাদু, এত সুগন্ধি এবং এতই সেটা তৃপ্তিদায়ক, আনন্দদায়ক, যে এটা এটা তো একমাত্র বাংলাদেশেই এই টেস্টি ইলিশ মাছটা পাওয়া যায়, এই পরিমাণে, একটু বেশি পরিমাণে। ইলিশ মাছটা হয়তো কখনো কখনো ইলিশ মাছটা ইন্ডিয়ার চাইতে আমাদের দেশের দাম কম। তা আর যে এই সরকার পরিবর্তনের পরে যেটা হলো সেটা হলো যে আমি দোকানে গেলাম, দোকানে যেয়ে মুদির দোকান কিংবা সবজির দোকান, যেকোনো দোকানে যেয়ে যদি শুনি যে আচ্ছা, শেখ হাসিনার সময়ের চাইতে খাদ্যদ্রব্য কোন জিনিসের দাম কমছে, আপনাকে একটা জিনিসও দেখাইতে পারবে না যে শেখ হাসিনার আমলে এটার দাম ছিল 10 টাকা, এখন হচ্ছে 8 টাকা, এরকম কোনো কিছু একটা আইটেমও নেই এরকম। তো ওই নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ এখানে বাজার সিন্ডিকেট কাজ করা, বাজার সিন্ডিকেট করে। ওই যে বাজার সিন্ডিকেটের মধ্যেও মব আছে, বাজার সিন্ডিকেটের মধ্যেও অনেক মানুষ আছে জড়িত, যারা অনেক মানুষ মিলে একটা মানে অনেক মানুষ বলতে কি বোঝায়, একটা মার্কেটে মনে করেন যে 100টা দোকান আছে, এখন 100টা দোকানে যদি নীতিহীন হয়, তাহলে ওইটাকে ধরতে হবে মব। ওই 100 জন মানুষই 2 নাম্বারই করতেছে, 100 জন মানুষই ডিমে দাম বাড়ায় দিতেছে, 100 জন মানুষের চালুর দাম বাড়ায় দিতেছে। অর্থাৎ ওইটা, যেহেতু এখানে ভোক্তা অধিকার বলে কিছু নাই, ভোক্তা অধিকার মানে আছে, এর প্রশাসন আছে, এর চাকরি করে এখানে, জব করে এখানে, আবার কেউ কেউ করে, আসেও, মানে বাজার মনিটরিংও করে। বাজার মনিটরিংয়ের মধ্যে দেখবেন যে ওদের অনেক টিম আছে, টিমের মধ্যে একজন করে মহিলা থাকবে। টিম যেন কী যেন একটা আইডিয়া বের করছে তারা, যে একজন করে মহিলা ইন্সপেক্টর কিংবা এরকম অফিসার কিংবা এরকম একজন থাকবে, তার ম্যাক্সিমামই থাকে মুখোশ পরে, এমনি বোরখা টোরখা পরা থাকে না, কিন্তু মুখোশ পরে থাকে। থেকে আইসা ওই খুবই চটপটে ধরনের যে অফিসার, সে দোকানদারকে ধরে এসে, দোকানদার তো আর পাইকারির মার্কেটের খবর রাখেন, আর পাইকারি মার্কেটের খবর, পাইকারির যারা বিক্রি করে তারা উৎপাদনের রাখে, খবর দিতে চায় না, তাদের মতো করে তারা বাসে, বলো যে ওই গফরগাঁও থেকে ডিম আছে ঢাকায়, পরিবহন খরচ বেশি হয়ে গেছে, তাই প্রত্যেকটা ডিমে 80 পয়সা, 1 টাকা 2 টাকা করে লাভ করা। একদিনের মধ্যে মনে করেন যে একজন ডিমের দাম বাড়ায় দিতেছে। ডিম বাংলাদেশে সম্ভবত প্রতিদিন 5 কোটি করে ডিম লাগে সম্ভবত বাংলাদেশে। যাই হোক, নাকি আমি এটার ভুলও দেখতে পারি, সম্ভবত আমি এটা দেখছি একটা তথ্য যে বাংলাদেশে প্রতিদিন 5 কোটি ডিমের ব্যবহার হয়। তো 5 কোটি ডিম নিয়ন্ত্রণ করে এক অঞ্চলে, এক একজন নিয়ন্ত্রণ করে। পেঁয়াজও এরকম, আপনি যত বিদেশ থেকে ইন্ডিয়া তাদের যে কোনো কারণেই হোক, সম্ভবত এটা রাজনৈতিক কারণেই, ইন্ডিয়া তাদের পেঁয়াজের দাম শুল্ক কমাইছে। বাংলাদেশ সরকারও আমদানি শুল্ক কমাইছে, তারপরেও পেঁয়াজের দাম বেশি। কাঁচামরিচের দাম 300 টাকা কেজি, 200 টাকার নিচে, গত 1 বছরে 200 টাকার নিচে নামছে কিনা পেঁয়াজ, কাঁচামরিচের দাম, এটা আমি তো বাজার করি, আমি জানি। 1 বছর না, 2 বছরের মতো হবে যে 200-র উপরে পেঁয়াজের দাম। কালকেও 280 টাকা করে পেঁয়াজ কিনছি, তার কয়েকদিন আগে কিনছি 320 টাকা করে। এই জন্যই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, নেত্রী, বঙ্গবন্ধু কন্যা
বাঙালি জাতির মানসকন্যা শেখ হাসিনা মাঝে মাঝে খাদ্যদ্রব্যের উপরে রেসিপি দিত, কাঁঠাল দিয়ে বার্গার বানানোর। বার্গার তিনি বলেন না, বলে বর্গার, উচ্চারণটা সম্ভবত এরকমই হবে। শুনলে বিরক্ত লাগবে যে কোনো মানুষের, এটা শুনলেই বিরক্ত লাগবে যে কাঁঠাল দিয়ে আপনি বার্গার বানাই খাবেন, কাঁচামরিচ ফ্রিজে রেখে ওইটাকে খাবেন, কিংবা বেগুনের বদলে আপনি কি দিয়ে পেঁপে দিয়ে আপনি বেগুনি খাবেন। এগুলো শুনলেই মানে আপনার কাছে চরম বিরক্তি লাগবে, মনে হবে যে এই মহিলা একজন ডাইনি। মনে হবে যে এই মহিলা একজন ডাইনি, কারণ বোঝাই যাচ্ছে যে ওনার কোনো টাকার কষ্ট নেই, ওনার কোনো পয়সার কষ্ট নেই। উনি চিতল মাছ দিয়ে ভাত খাইতেছে, ওই চিতল মাছের ছবি যে ওই পুকুর থেকে মাইরে নিছে, এই 5ই আগস্ট বিষয়টা এরকম না। তার আগেই তার অনেক ছবি, গরুর মাংস পাক করতেছে, অ্যাপ্রন পরে, কেটস পরে, বড়শি দিয়ে মাছ ধরতেছে, কিংবা হাঁসে খাওয়াইতেছে। এইগুলো একটা উচ্চবিত্তের কাজ। বা উচ্চবিত্ত যিনি এইগুলো করেন, তিনি যদি আবার করেন যে আমরা কাঁঠাল দিয়ে বার্গার খাই, কিংবা পেঁপে দিয়ে বেগুনি খাই, এটা বিরক্ত লাগারই কথা, মানে চূড়ান্ত রকমের বিরক্ত লাগার কথা। তার এইগুলো তাকে অনেক ক্ষতি করছে। এইগুলো সে যে প্রত্যুৎপন্নমতি, অর্থাৎ তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার একটা ক্ষমতা সাধারণত প্রতিভাবানদের থাকে। উনি যে এটা করতে গেছেন, এটা হঠাৎ করে যে এইগুলো ওই যা মনে আসে তাই বলছেন, এটা তার ইমেজের জন্য একটা বিরাট ক্ষতি করছে তার এই রেসিপি। তাকে তো ওই কাঁঠাল রানী উপাধি দিয়ে দিল, এবং এটাকে অনেকে মাইনেও নিছে, যেহেতু সে সাধারণ মানুষ আমাদের এটা গ্রহণ করতে পারে নাই। কাঁঠাল দিয়ে বার্গার, আমরা বলি বার্গার, উনি ওইটা উচ্চারণ দেখেন বর্গার। মানে বিরক্ত লাগছে এরকম পরিমাণে যে আমাদের আওয়ামী লীগের প্রতি যথেষ্ট দুর্বলতা অ্যাজ এ ফরিদপুরিয়া হিসাবে থাকারই কথা। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা আমাদের বদ্ধমূল, এটা স্বাভাবিক। তাই বলে যে জিয়াউর রহমানের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই তা কিন্তু না। জিয়াউর রহমানকে একপাশে করে দিল আওয়ামী লীগ, আর যার জন্য এই মুক্তিযুদ্ধ হয়ে গেল এককেন্দ্রিক। জিয়াউর রহমান যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে যদি এইভাবে নেগেটিভলি উপস্থাপন করা না হয়তো, মানে বছরের পর বছর ধরে তাকে গালাগালি করা হলো, তাকে বঙ্গবন্ধুর হত্যাকারী এগুলো কি এগুলো বলে, এগুলোর কোনো অথেন্টিক কোনো ব্যাপার নেই। তারপরেও বলে জিয়াউর রহমানকে মুখোমুখি দাঁড় করায় দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের, অর্থাৎ শেখ মুজিবুর রহমানেরই জাতির পিতারই তাতে ক্ষতি হলো। এটা ওরা ধরতে পারলেন না, এটা আওয়ামী লীগের এটা ধরতে পারলো না, কারণ তারা ছিল ওই চুরি চামারি নিয়ে ব্যস্ত, চুরি করতে করতে অস্থির হয়ে গেছে। আর আমাদের নেত্রী শেখ হাসিনা ছিলেন হচ্ছে তার মানে ডান চোখও নাই বাম চোখও নাই, তার হলো মধ্যে সোজা চোখ। উনি মধ্যের চোখ দিয়ে এক চোখ দিয়ে দেখতেন, এক চোখ দিয়ে দেখার কারণে ওনার চারপাশ উনি দেখতে পারতেন না। ওই ডান পাশের চোখ আটকায় রাখতো এক গ্রুপ, বাম পাশের চোখ আটকায় রাখতো এক গ্রুপ। উনি ওনার আধ্যাত্মিক চোখ দিয়ে উনি দেখতেন। আর তারপর হলো যে উনি আরেকটা জিনিস বলতেন যে উনি খুব নামাজি। উনি নিজেই এটা বলতে চেষ্টা করতেন যে লোকটা নামাজ পড়ে, ওইটা একজন সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ দিয়ে লেখা শুরু করা, কিছু একটা বলবে সুবহানাল্লাহ বিসমিল্লাহ এগুলো দিয়ে বলতে পারেন। কিন্তু একজন যখন দেশ নায়ক হন যিনি, তাকে কথা বলার সময় এটা মানুষের সেন্টিমেন্টটা বুঝতে হয় যে সব মানুষের জন্য তিনি কথা বলবেন, সব মানুষের জন্য তিনি কাজ করবেন। আর ওই যে বিরক্ত হওয়ার মতো শেখ হাসিনার অনেক কাজ আছে, যেমন 16 কোটি বাঙালিরে ওনার বোন ওনাকে বলছে যে আপা তুমি তো 16 কোটি বাঙালিরে খাও আর 15 লাখ রোহিঙ্গারে খাওয়াইলে কী হবে? এটা কি বাঙালি মাইনে নেবে? এটা বাঙালিকে এইভাবে এত মেধাশূন্য ভাবার কোনো কারণ আছে? আর এই যেমন পদ্মা সেতু করছে, এটা তার ক্যারিয়ারটা আজীবন থেকে যাবে। এবং যদি সে
এটাকে যদি এর এর যে স্বচ্ছতা, এই স্বচ্ছতাটা যদি আরও ক্লিয়ার করতো তাহলে আরও ভালো হতো। কারণ তার যে পদ্মা সেতুতে তার যে বৈদেশিক সাহায্য পাওয়ার কথা ছিল, সেই সাহায্য নিয়ে করলে অবশ্যই দেশের ভালো হইতো। খুবই অল্প ঋণে অল্প ব্যয়ে ব্রিজটা হয়ে যেত। সেক্ষেত্রে অনেক বেশি ব্যয় হয়েছে, অনেক বেশি প্রচার হয়েছে, অনেক বেশি ঝামেলা হয়েছে ব্রিজটা নিয়ে। এত ঝামেলা একটা প্রোডাকশন নিয়ে হওয়ার কথা না। এখন অনেক এরকম ব্রিজ যে আর বাংলাদেশে হবে না, কিংবা এরকম ব্রিজ করার বাজেট কিংবা সাহস যে বাঙালি পাবে না, বিষয়টা এরকম না। বিষয়টা মোটেও এরকম না। আর ডক্টর ইউনূসকে নিয়ে তার যে তুচ্ছ-তাচ্ছিল্য, সেটা সে ওইটা তারা সমবয়সী, হয়তো একটু কম বেশি আছে বয়স, সেই হিসাবে হয়তো সে করছে যে একটা চুপ দিয়ে উঠাইতে হবে। কিন্তু একজন নোবেল লরিয়েট, যেটা বাংলাদেশে আর নাই, যেটা বাংলাদেশে আর একজনও নাই নোবেল লরিয়েট, সেই নোবেল লরিয়েটকে নিয়ে যদি পানির মধ্যে চুবনি দিয়ে ওঠানোর কথা বলে, এটা তো সাধারণ মানুষ নিতে পারে না। এইগুলো হচ্ছে তার পতনের ক্ষেত্রে। আর এই যে এক্ষেত্রেও মানে টোটাল সেন্টিমেন্টটা মব জাস্টিসের দিকে চলে গেছে, মব জাস্টিসের দিকে চলে গেছে। মানে অনেক মানুষ এক জায়গায় যদি থাকে এবং সেখানে যদি একটা গুজব ছড়াই দেওয়া হয়, সেই গুজবের প্রেক্ষিতে যদি মানুষের সেন্টিমেন্ট যেটা থাকে, তার ধর্মীয়, তার সামাজিক যে সেন্টিমেন্টটা আছে, সেই সেন্টিমেন্টটা যদি ওই রকমই থাকে যে ওই গুজবের কাছাকাছি হয়, তাহলে পরে মানুষ উত্তেজিত হয়ে যায়। সেই উত্তেজনাটা উনি উনি ওইটাকে উস্কে দিচ্ছেন একাধিক একাধিক ভাবেই। এই যে বর্তমানে যে মব জাস্টিস চলতেছে, এই জন্যে তো দায়ী তিনি। দায়িত্ব এই জন্যে তো আর বর্তমানের সরকার আর কয়দিন বয়স, বর্তমান সরকার তো বয়স মাত্র 2 মাস। 2 মাসের মধ্যে তার পুলিশ কথা শোনে না, তার আর্মি তো তার কথা শুনবেই না। কারণ আর্মির প্রধান তো মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফুতো বোনের জামাই, শুনবেই না। একজন আওয়ামী লীগের নেতা কর্মী ধরা পড়েনি, মানে বঙ্গবন্ধু পরিবারের একজনও ধরা পড়েনি। তার মানে কি, এটা একটা সুপরিকল্পিত। ডাক্তার ইউনূস যেমন বলছে যে তাদের আন্দোলনটা ছিল সুপরিকল্পিত, তেমনি এটাও বলা যায় যে শেখ হাসিনার পলায়ন পলায়ন তো বলা যাবে না, আর্মিতে নিয়ে যে রেখে আসছে, যে এটাও তো সুপরিকল্পিত। সুপরিকল্পিত না হলে পরে তার একজনও তার পরিবারের সদস্য গ্রেপ্তার হলো না কেন? তো 50-60 জন তো তার পরিবারেরই ছিল, যারা বড় বড় এমপি, মন্ত্রী, তারপরে সচিব, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন, মেয়র, এগুলো ধরা পড়লো না। কারণ কি? কারণ ওই যে ওইখানেও এটা ইউনূস এটা বলে দিচ্ছে যে তাদের এটা হঠাৎ করে এই আন্দোলনটা হয় নাই, এটার মধ্যে মাস্টার মাইন্ড আছে, এটার একটা সুপরিকল্পিত আইডিয়াকে বাস্তবায়ন করা হয়েছে। তেমনি যদি আমরা পলায়নই বলি শেখ হাসিনা, এটাও সুপরিকল্পিত। সুপরিকল্পিত না হইলে পরে তার আওয়ামী লীগের লোকজন ধরা পড়লো, কিন্তু বঙ্গবন্ধু পরিবারের লোকজন তো একজনও ধরা পড়ল না। নিশ্চয়ই এটাও ব্যাপক পূর্ব পরিকল্পিত এবং আগের থেকেই তারা এটা জানতো। এটা একটু নতুন মনে হইলো আমার, এই কথা বলতে বলতে এই জিনিসটা আমার মনে আসলো যে যেহেতু বঙ্গবন্ধু পরিবারের কেউ ধরা পড়লো না, সেহেতু তো বোঝা যাচ্ছে যে এটা তো পরিকল্পিত ছিল। পরিকল্পিত না হলে তো তারা পালাইলো কীভাবে? বুঝলাম নেত্রী পালায় গেছে মিলিটারির সহযোগিতায়, আকাশযানের মাধ্যমে, ইন্ডিয়ার সহযোগিতায়। ইন্ডিয়ার এটাও তো ছিল, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাও তো ছিল বাংলাদেশে, তাকে নিছে। তাহলে আর অন্যান্য নতুন দিল কীভাবে? এটার মধ্যে অবশ্যই পরিকল্পনা আছে। এটা একটু ভেবে দেখবেন, যারা আমার এই কথাটা শুনবেন তারা একটু ভেবে দেখবেন যে এই পলায়নটাও ছিল পরিকল্পিত। যেমন তাতে কী হলো? তাতে হলো সে পলায়নটা পরিকল্পিত ছিল, আন্দোলনটাও পরিকল্পিত ছিল। মাঝখানে কী হলো? মাঝখানে জনগণ মব জাস্টিসের শিকার হলো। এই খেসারতটা দিতে হলো জনগণকে। এই খেসারত তো বাইরের মানুষের তো আইসে আর এই খেসারত দিবে না।
এই খেসারত তো আমাদের বাঙালির জনগণকে দেওয়া হলো, বাঙালির মুসলমান, বাঙালির হিন্দু, বাঙালির খ্রিস্টান, বাঙালির কৃষক, বাঙালির চাষি, বাঙালির মজদুর এদেরকে দিতে হলো মব জাস্টিস। মব জাস্টিসের শিকার হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যে ওটা গুজব ছড়ায় নিয়ে তারপরে শিক্ষকদের পদত্যাগ করায় নিয়েছে। আর শিক্ষকরাও ছিল দি গ্রেট, মানে হারামজাদা বললেও ভুল হবে, তা কেউ চাকরি করে না। আর মুক্তিযোদ্ধার কোঠায় যারা প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে তারা কেউ স্কুলে যাইতো না। এই চাকরিটা তো কোনো রকম সার্টিফিকেট নিয়ে যে জমা দিচ্ছে, যদিও মুক্তিযোদ্ধাদেরও চাকরি পেতে টাকা লাগছে, আবার কারো মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের কারণে তাদের ছেলে মেয়েদের এক পয়সাও লাগে না, চাকরি হয়ে গেছে একটা সময়। পুলিশেও এরকম হয়েছে, আমি জানি, আমি ব্যক্তিগতভাবেই জানি, আমি এটা ডিলও করছি একটা দুটো ব্যাপার। তো যে সঠিক মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের কোনো ক্ষেত্রে পয়সা ছাড়াও চাকরি হয়েছে, আবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটওয়ালা লোকজনের ছেলে মেয়েদেরও চাকরি হইতে পয়সা লাগছে। কিন্তু যারা ওই সার্টিফিকেট দিয়ে যারা চাকরি নিছে, বিশেষ করে প্রাইমারি স্কুলের চাকরি নিছে, তারা তো কোনো পড়ালেখাই করেনি। আর প্রাইমারি স্কুল হাই স্কুলে দুটো জায়গা হয়েছে যে বিশেষ করে হাই স্কুলের টিচাররা খুবই সরকার আওয়ামী লীগের পক্ষে তারা কথাবার্তা বলছে। অনেক টিচার তো বলছে যে আমাদের আছে একজন শেখ হাসিনা। অবশ্যই একজন শেখ হাসিনা আমাদের ছিলেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন। তিনি আবার কি বাংলাদেশে আসতে পারবেন কিনা এটা নিয়ে অনেকেরই সন্দেহ আছে। তাহলে আমারও সন্দেহ আছে, তিনি বাংলাদেশে আসতে পারবেন কিনা এই ব্যাপারে আমারও সন্দেহ আছে। আর একটা সাক্ষাৎকারে দেখলাম যে তিনি বলছেন, শেখ হাসিনা বলছে যে আমি সবার কথাই মনে রাখবো, আমি সবাইকে দেখে নেব, আমি সবাইকে মানে করবে আর কি, বিচার টিচার করবে, সবাইকে প্রতিশোধের মতো নিবে, এরকম বলছে। কিন্তু তার তো আর বয়স তো আর তার নাই। আর নিকট বর্তমানে তার দেশে আসা অসম্ভব। রাজনীতির শেষ কথা বলে কিছু নাই। তবে আমার মনে হয় না শেখ হাসিনা তার জীবদ্দশায় বাংলাদেশে আসতে পারবে কিংবা আসা উচিত হবে। কারণ সে যে জিনিসগুলোর মধ্যে জড়ায় গেছে, সে যেভাবে তার ক্যারেক্টারটাকে সে উপস্থাপন করছে, সেই উপস্থাপনায় তাকে আবার জনগণ নাও নিতে পারে, নিবেই না হয়তো। কারণ এরশাদের সময় একজন মিলন কিংবা 5 জন 7 জন 10 জন মারা গেছিল, যাদের নাম ওই আওয়ামী বিএনপি ছাত্রলীগ ছাত্রদলের নেতাকর্মীরা মুখস্থ বলতে পারতো, রাউফুন বসুমিয়া, দীপালি সাহাগে, এরকম নাম 4-5টা বললেই ফুরে যেত। আর এটা তো হয়েছে অনেক লম্বা একটা ব্যাপার, এটা তো হাজারের উপরে ছাত্র জনতা নিহত হয়েছে এবং প্রায় 20,000-এর মতো আহত হয়েছে। কারো পাও নেই, কারো হাত নাই, কারো চোখ নেই। খুবই নির্মম একটা বিষয় উপস্থাপন হয়েছে। আর এই যে যারা আহত হয়েছে কিংবা যারা নিহত হয়েছে তাদের লিস্ট করতে পারতেছে না। আসলে লিস্ট করাটা তো একটা কঠিন কাজ। লিস্ট করা কঠিন কাজ, তার কারণ হলো আমরা অনেক সময় বলি যে 1971 সালের মুক্তিযোদ্ধাদের লিস্ট করে নাই, রাজাকারের লিস্ট করে নেই, শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক লিস্ট নাই। আসলে যারা ক্ষমতা যায় তারা তো যাদের রক্তের উপর দিয়ে যায় তাদের কথা ভুলে যাওয়াটাই তাদের ইতিহাস। এই যে মাত্র 1500 জন মারা গেছে, তাদেরকেই পারতেছে না লিস্ট করতে। বিশেষজ্ঞদের সরকার চলতেছে, বিশেষভাবে বিশেষজ্ঞ যারা তাদেরই তো নিছে সরকারে, খুবই বিশেষজ্ঞ যারা তাদেরই তো নিছে সরকার। তো এইভাবে তো হলো না, তো এদেরও তো লিস্ট হলো না, এদেরকে যে পরিমাণে সাহায্য সহযোগিতা করার কথা ছিল সেটা করছে কিনা জানি না, তবে করে নেই, এটা হয় নাই। হবে কী করে? আমাদের সমাজটা ভালো, এই সমাজ ভালো
সমাজ ভালো হবে। আর এই সমাজকে নিয়ে অনেকেই খারাপ কথা বলে। অনেকেই কিছু বলতে যায়, বলে যে আমার বাংলাদেশ না, এই দেশে আর কিছু হবে না। এটা কিন্তু ঠিক না। বাংলাদেশ নিয়ে কিছু হবে না। আপনি পৃথিবীর কোন রাষ্ট্র, একটা রাষ্ট্র দেখান তো পুরোপুরি সুন্দরভাবে চলতেছে, যেখানে ক্রাইম নেই। একটা রাষ্ট্র দেখাইতে পারবেন না। একটা রাষ্ট্রের একটা ডিস্ট্রিক্ট দেখাইতে পারবেন না। আপনি 5,000 মানুষ, 100 মানুষ দেখাইতে পারবেন না যে 100 মানুষের একটা গ্রামে কোনো গ্যাঞ্জাম নেই। আপনি পারবেন না। এটা পৃথিবীতে নেই। এই যেটা আছে সেটা হচ্ছে যে সব জায়গায় কম বেশি অন্যায় হয়। তাই বলে নিজের দেশকে তো আর খারাপ বলা উচিত না। এটা বাংলাদেশ না, এটা নেগেটিভ অর্থে বলা উচিত না, এটা পজিটিভ অর্থে বলা উচিত। যেমন বাংলাদেশ হয়তো ক্রিকেটে একটা ভালো রেজাল্ট করলো, তখন বলতে হবে যে এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ তো এটাই এরকমই, বাংলাদেশ তো বিজয়ের জাতি। কিন্তু যদি আপনি এরকম বলেন যে খারাপ একটা জিনিস নজির হইল, মনে করেন যে একটা হত্যাকাণ্ড ঘটলো, আপনি যদি এটাকে বলেন যে বাংলাদেশে সবই সম্ভব, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশের প্রতি আপনার প্রেম নেই। এটা এটা বলে ফেলছেন, মানে আপনি অবচেতনভাবেই এই দেশকে আসলে খুব বেশি পছন্দ করেন। আপনি ইউরোপ আমেরিকা যাইতে চান, কোনোভাবে পয়সা হলে আপনি অবশ্যই ইউরোপ আমেরিকা চলে যাবেন। এটা তো ধরেই নেওয়া যাচ্ছে। তাহলে আপনার তো দেশের প্রতি আপনার মায়া, দেশের প্রতি আপনি কী করলেন, দেশের প্রতি আপনার কতটুকু কর্তব্য ছিল। সেই কর্তব্যর বিষয়টা এখন সবার সবার ভিতরেই তো এই জিনিসটা থাকতে হবে। এই জিনিসটা আপনার সাধারণ মানুষের মধ্যে থাকতে হবে, যারা চাকরি করে তাদের মধ্যে থাকতে হবে, পুলিশের মধ্যে থাকতে হবে, মিলিটারির মধ্যে থাকতে হবে, সাংবাদিকদের মধ্যে থাকতে হবে, কবি সাহিত্যিক লেখকদের মধ্যে থাকতে হবে। এই যে লেখক বলে ফেললাম মানেই একটা নিজস্ব সত্তায় হাত দিলাম। আমাদের লেখকদের হয়েছে কি, আমাদের একজন লেখক, বিখ্যাত একজন লেখক, মানে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় লেখকের গল্প এটা। সেই লেখকের মেয়ে এবং তার মেয়ের বান্ধবী এই লেখকের বাড়িতে আসছে বেড়াইতে। তো ওই মেয়েটার যে বান্ধবী, তার নাম নিশি ধরুন। আর যে তো ওই নিশির সাথে ওই লেখকের প্রেম হয়ে যায়। লেখকের বয়স বেশি, 70। আর ওই যে মেয়েটা, মেয়ের বান্ধবী, তার বয়স মনে করেন 19-20। তাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তাদের বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে ওই লেখক তো বয়স্ক মানুষ, মরে যায়। মরে যাওয়ার পরে এখন ওই লেখকের যে দ্বিতীয় স্ত্রী, সে তো ইয়াং। সে কীরকম হলো ঘটনাটা, মানে কোন জায়গায় গল্পটা, কোন জায়গায় আপনার জটিলতা তৈরি করলো। তো সেই লেখকের একটা বড় পরিবার আছে, তার ছেলেমেয়েরা আছে অনেকগুলো। তাদের এখন টেনশন হলো যে তাদের সৎমা তার বৃদ্ধ বাবাকে ছাড়ে নেই। তার বৃদ্ধ বাবাকে প্রেম করে তার সাথে বিয়ে করে ফেলছে। এখন তার বাবা মারা গেছে। এখন তার তো সৎ ছেলে আছে। এখন বুড়ো মানুষকে ছাড়ে নাই, এখন এই তার যে সৎ ছেলে, তাকে কি ছাড়বে? তাকে তো ছাড়ার কথা না। আবার ওই যে লেখকের যে স্ত্রী, তার যে বান্ধবী, সে তো লেখকের মেয়ে। তো সেই লেখকের মেয়ে হাজব্যান্ড আছে, তো লেখক তো মারা গেছে। এখন লেখকের মেয়ের হাজব্যান্ড তো লেখকের ওয়াইফের জামাই, অর্থাৎ জামাই শাশুড়ির সম্পর্ক। কিন্তু তাদের বয়স তো ওরকম, মানে ছাড়া না ছাড়ার বিষয়। যে ওই যে লেখকের যে স্ত্রী, সে তো আবার সুন্দরী, বিখ্যাত অভিনেত্রী। তাহলে পরে জটিলতাটা কোন জায়গায় তৈরি হলো? একজন লেখক, সে তার নৈতিকতা আর জায়গাটাকে সে ধর্মীয় অনুভূতি দিয়ে এটাকে ধর্মীয় অনুভূতি নিয়ে গার্ড নিল যে আর এই মুসলমান ধর্মে তো একাধিক বিয়ে জায়েজ আছে।
সে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, তারা কোনোদিন টুপি মাথায় দেখা যায়নি। কিন্তু যখনই সে প্রেম করলো, তার প্রথম স্ত্রীকে ছেড়ে দিল, দ্বিতীয় বিয়ে করলো, তখনই সে গার্ড হিসেবে তার ধর্মটাকে ব্যবহার করলো। এটা শুধু লেখকদের মধ্যে না, এটা এটা অনেক মানে অনেকের মধ্যেই আছে। এটা শুধু ছেলেদের মধ্যে না, এটা মেয়েদের মধ্যেও আছে। একটা মেয়ে মনে করেন সে তার হাসব্যান্ডকে পরিত্যাগ করবে, তো সে কিন্তু খুবই আধুনিক মডার্ন মেয়ে। সে তার জীবনটাই ওরকম। কিন্তু যখন সে তার স্বামীকে সে পরিত্যাগ করবে, তখন সে ধর্মের আশ্রয় নেবে। তখন সে ওই দেনমোহরের কথা বলবে, তখন সে ওই কাবিননামার কথা বলবে। এর আগ পর্যন্ত সে কখনো নামাজও পড়ে না, সে কখনো ধর্মের কথাও বলে না, সে কখনো হিজাব নিকাশও এগুলো করেনি। তো মানুষের ক্যারেক্টারটাই এরকম। মানুষ আ মানুষ নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারে না, যেভাবে তার আ জীবনটাকে চালানো উচিত। জীবনটাকে চালানো উচিত কীভাবে? যেটা যদি ধর্মীয় জিনিসটা ধরেন, তাহলে মুসলমান হিসেবে আ আমি অবশ্যই আল্লাহকে করব, বিশ্বাস করব। এই বিশ্বাসটা হচ্ছে ঈমান। আল্লাহকে বিশ্বাস, আল্লাহর নবীকে বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস। এইগুলো হচ্ছে মৌলিক কাজ। মৌলিক ইসলাম ধর্মের মৌলিক বিষয়। আর কিছু ভালো কাজ। আর আছে ইবাদত। অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহর সাথে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে তো খুশি করার কোনো উপায় নেই। আল্লাহকে খুশি করবেন কীভাবে? আল্লাহ তো খুশি হয়েই আপনাকে পৃথিবীতে পাঠাইছে। আল্লাহকে আপনার খুশি করার ক্ষমতা আছে? আল্লাহর যদি খুশি হওয়ার ক্ষমতার জন্যই থাকতো, তাহলে এরকম হাজার হাজার ফেরেশতা বানায় রাখতো আল্লাহ তাআলা। মানুষের মধ্যেই ফেরেশতার ক্যারেক্টার দিয়ে দিত। দিনভর আল্লাহ, 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 আল্লাহ করতো। আমি যদিও দিনভরই এরকম করতে থাকি, জিকিরের একটা ফায়সালা আছে আমার ভেতরে। সেটা অবশ্য অনেকেই করতে থাকে, যাদের বুক কাঁপে কিংবা প্র্যাকটিস করতে, করতে অল টাইম তারা করতে পারে। ওই জিকির ফরম্যাটে আল্লাহকে স্মরণ করতে পারে। কিন্তু আল্লাহ এরকম কোনো বিষয় না। আল্লাহ এরকম মানে প্রেম আকাঙ্ক্ষী না যে সে প্রেমের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহকে আল্লাহ, আল্লাহ। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করতে হবে, পরকালে বিশ্বাস করতে হবে, ভালো কাজ করতে হবে। এটা হচ্ছে মুসলমান ধর্মের মৌলিক বিধান। এখন আল্লাহকে নিয়ে অনেকে অনেক রকম বলে। একেকজন একেক রকম বলে। বেহেশত দোজখের কথা বলে, দোজখের শাস্তির কথা বলে। এগুলো অনুবাদগত সমস্যা। এগুলো পবিত্র কোরআন শরীফের অনুবাদগত সমস্যা। অনুবাদটা আসছেই তো আমাদের বাংলায়, মুসলমানদের অনুবাদটা আসছেই তো ভাই গিরিশচন্দ্র সেনের মাধ্যমে। তিনি ছিলেন হিন্দু মানুষ। তারপরে তার কেউ অনুবাদ করে নাই। তারপরে সব তাফসির করছে। জানে না শুনে না মনে করেন তাফসির করে বইছে। একেকজনের একেক ফ্যাকড়া, একেক আকীদা, একেক ধরনের তাদের কর্মপদ্ধতি। এই পদ্ধতি একেকজন একেক রকমের তাফসির করছে। কোনো অনুবাদের সঠিক অনুবাদের খবর নেই। সঠিক অনুবাদটা ঠিকমতো করলেই তো হয়। এটা তাফসির কম করলে হয়। আগে করছে তাফসির। বইয়ের পর বই, পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখছে। লেখছে কারণ ওইখানে সে লেখার ম্যাটার পাইছে। লেখার ম্যাটার তো আবার ওই মুয়াবিয়া আমলে কিছু না, অসংখ্য লেখা এখানে ইনপুট করা হয়েছে, যেটা ইসলাম ধর্মের সাথে যায় না, ইসলাম ধর্মের বিরুদ্ধে। সেইগুলোকে প্রতিষ্ঠিত করছে। এখন অনেকে বলে যে কোরআন মানে হাদিস মানে না। এটাও তো ঠিক না। কোরআন মানতে হবে, এটা শতভাগ। এটা তো এটা মানতেই হবে। এবার হাদিস অবশ্যই মানবেন আপনি। হাদিস মানবেন না কেন? হাদিসে আপনি আপনি কি মানেন? কি মানেন না? আপনি যে ক্লাসে বইগুলো পড়ে যে আপনি পাস করছেন, ওইগুলো কি আপনি অস্বীকার করেন? না, তা তো না। তো আ আজকে একটু আ রাত্রে শুরু করছিলাম। রাত্রে শুরু করার জন্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ভাবলাম যে একটু বকবক করি। বকবক করতে, করতে কি বললাম কিছুই আর এখন মনে করতে পারতেছি না। যাই হোক, এই ভিডিও আপলোড দেব। আপনারা
আপনাদের যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন, এখানে লিখতে পারেন। আপনার অনুভূতি কি এটাকে আপনি লিখতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আম আপনার প্রশ্ন পড়ে তারপর উত্তর দিতে। এমন কোনো প্রশ্ন লিখবেন না যে প্রশ্নর উত্তর দিতে আমাকে আমার এই ভিডিওটা আবার দেখতে হবে। শুধু এই একটাই অনুরোধ, আর কোনো অনুরোধ নেই। আর যেটা গত ভিডিওতে বলছিলাম যে হাসান নাসরুল্লাহ ভিডিওটার নাম, ওইটা পারলে দেখে নিন। ওইখানে আমি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে যে মতামত দিছিলাম তা ঘটে যাচ্ছে। অলরেডি ইসরায়েল লেবাননে আক্রমণ করে বসছে এবং স্থলাক্রমণ করছে এবং বৈরুতে আক্রমণ করছে, দক্ষিণ দিকে আক্রমণ করছে। একটা গ্যাপ তৈরি করবে, যে গ্যাপের মাধ্যমে তারা ওই চেষ্টা করবে হিজবুল্লাহ, হুতি, হামাস এদেরকে নিয়ন্ত্রণ করতে। কারণ তারা তো আছে সংগ্রামের মধ্যে। জায়নিস্টরা যে তারা যে প্রতিদিন যে রকেট মিসাইলের মোকাবেলা করতেছে, তাদের জীবনটা কেমন? তারা তো মানুষ, তারা হচ্ছে বড়লোক মানুষ। তাদের জীবনটা প্রতিদিন যদি এই মিসাইলের উপর নির্ভর করে তাহলে পরে তাদের জীবনটা কেমন হয়? তাদের জীবনটা তো শান্তিতে নেই। তাহলে শান্তি পাওয়ার জন্য তারা যুদ্ধ করতেছে প্রতিনিয়ত। তাদের এই যুদ্ধ তাদের এই যুদ্ধটা তাদের জন্য জিহাদ। তাদের জন্য এই যুদ্ধটা প্রকৃত অর্থে জিহাদ। কারণ তারা ধ্বংস হইলে ইহুদি ধ্বংস হয়ে যাবে। ইহুদি একটাই রাষ্ট্র। এই রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেলে ইহুদির যে জ্ঞান বিজ্ঞানের যে উন্নয়ন, যে অর্থনৈতিক যে উন্নয়ন, তাদের যে সক্ষমতা, তাদের যে পুঁজি, তাদের যে জ্ঞান, তাদের যে রাষ্ট্রীয় আধিপত্য, এগুলো তো তারা যদি যুদ্ধে না যেতে এবং এটাকে যদি জিহাদ হিসেবে না নেয় তাহলে তো তারা তো এটাকে তাহলে তো তারা পরাজিত হবে, তাহলে তো তাদের ধর্মটা পরাজিত হবে। যদিও তারা বিজয়ী থাকবে বলে আমরা মুসলমানদের একটা ধারণা আছে, কিন্তু তারা বিজয়ী থাক, আমাদের তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমানদের ক্ষতি করে কেন তারা বিজয়ী থাকবে? এটা তো মানা যায় না যে মুসলমানদের ক্ষতি করবে আবার তারা বিজয়ী থাকবে। এই এরকম চলতেছে। আর আমাদের মুসলমানদের যে আমাদের বাংলাদেশে যে প্রায় ৩,০০০-এর মতো উদ্বাস্তু হয়ে গেছে লিবিয়াতে। কারণ লিবিয়া তো একটু বড়লোক কান্ট্রি আর একটু পাহাড়ি অঞ্চল। এই জন্য ওই জায়নিস্টদের, ইসরায়েলদের যুদ্ধ করে তাদেরকে পদাতিক, বিশেষ করে ল্যান্ড মানে মাটি দিয়ে যুদ্ধ করে, ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করা কঠিন হয়ে যাচ্ছে। এটা কঠিন হবে না, এটা একটা টাইমে তারাই জিতবে বলে আমি মনে করি। এই যুদ্ধটা একটু প্রলম্বিত হবে। আর মনে করেন 200-300 মিসাইল মারে, সুপারসনিক মিসাইল মারে, একজনও মানুষ মরে না। মানুষ মরে না তার কারণ হলো যে ওই ইরানের কিংবা হিজবুল্লাহর, হুতি, হামাস এরা আসলে তো মানুষ মারতে চায় না। কারণ এরা তো এই একজন মানুষ যদি সে অন্যায়ভাবে মাইরে ফেলে তাহলে পরে তাকে তো রোজ হাসুরে হিসাব দিতে হবে। এই জন্য তারা চায় ওই স্থাপনা ধ্বংস করতে, বিমানবন্দর কিংবা সেনাঘাঁটি, অস্ত্রের কারখানা, ওই একটা আয়রন ডোমের একটা কারখানা, ওইখানে আক্রমণ করছে। তো একটা এখানে মরে 50,000, 40,000 মরছে, 30,000 না 38,000, 40,000-এর মতো মরছে গাজায়। আর তার বিনিময়ে 250 লোককে ধরে এনে রাখছে জিম্মি করে। 50,000, মানে আপনি যদি এটাকে আনুপাতিক হারে করা হয় তাহলে পরে এটা অবিশ্বাস্য রকমের দুর্বলতা মুসলমানদের। এটা মনে করেন 200 রকেট মারছে, সুপারসনিক মিসাইল মারছে, তার 2-3টে জায়গা আঘাত করার ফুটেজ পাওয়া গেছে। এটা কীরকম হইল না জিনিসটা? আবার শোনা গেল যে
3 জন সৈনিক মারছে। এই হচ্ছে ব্যাপার আর কি। তো যুদ্ধে যুদ্ধ যুদ্ধে ইসরায়েলকে ইসরায়েলকে যুদ্ধে পরাজিত করা খুব কঠিন। আর আমেরিকা আসবে, আমি বলছি আমেরিকা আসবে, লেবাননের সাথে লেবাননকে আক্রমণ করবে আমেরিকা, ইসরায়েলের সাথে থাকবে, ইসরায়েলকে সহযোগিতা করবে এবং ইসরায়েলের বিজয় নিশ্চিত করবে আমেরিকা। তো কথা বলা হইলো অনেক সময়, এখন তো রাত হয়ে গেছে, বেশ রাত। কথা তো বলা শেষ করতে ভাল লাগে না, খালি কথা বলতে মন চায়। আর এই যে সুযোগটা, মানে কথা বলা, আবার এটাকে প্রকাশ করে দেওয়া, এটার মধ্যে এক ধরনের তীব্র আনন্দ আছে। কারণ হয়তো কোনো এক সময় অবসর সময় পাইলে এই ভিডিওগুলো আমি দেখব, তখন হয়তো স্মৃতিচারণ করবো যে এই অমুক জায়গায় অমুক বাসায় ছিলাম, তখন আমার পরিবেশ এই ছিল, তখন আমি এই চাকরি করতাম, কিংবা এই ব্যবসা করতাম, কিংবা এই কাজ করতাম, তার মধ্যে রাত্রি জেগে ভিডিও করতাম, তার মধ্যে অমুক এটা এটা প্রশ্ন করতো, এটা অমুক এই কমান্ড করতো, কিংবা এইগুলো আমি তখনকার জন্য রেখে দিলাম। আর আজকের মতো এখানেই কথা বলা শেষ করব। সবাইকে শুভেচ্ছা।